মন্ত্রিসভায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন কিছুক্ষণের মধ্যে সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী। মানুষের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি। সরকারের প্রথম বাজেটে কর ছাড়ের হিড়িক, স্বস্তি আসবে নিত্যপণ্যের বাজারে। এবারও থাকছে প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ। বিএসএফের পুশিন চেষ্টা এখনও সীমান্ত জুড়ে উত্তেজনা। স্থানীয়দের অংশগ্রহণে কুষ্টিয়ায় সতর্ক অবস্থানে বিজিবি। এবং ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার লড়াই। মাঠের যুদ্ধের আগেই উন্মাদনায় কাঁপছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। সংবাদের শুরুতেই বাজেট প্রসঙ্গ। দেশের ইতিহাসে সর্বোচ্চ ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। বিকেলে ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যে সব মানুষকে স্বস্তি দিতেই এবারের বাজেট করেছে সরকার। দর্শকের বিষয়ে আরও জানাতে সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। শামীম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। বাজেট ঘোষণাকে কেন্দ্র করে এই মুহূর্তে সংসদ এলাকার চিত্র কেমন দেখছেন, জানাবেন আমাদের। আগামী ১ বছরের যে রূপরেখা, সেটি কিন্তু আগামী অধিবেশনে যোগ দেওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি বলেন যে দেশের সামগ্রিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে বাজেটের সব বিষয় নির্ধারণ করা হয়েছে এবং এবারের বাজেটের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। দীর্ঘদিন পরে একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হচ্ছে এবং ফলে জাতির প্রত্যাশা আকাঙ্ক্ষা অনেকটা বেশি এবং সেই প্রত্যাশা চিন্তা ভাবনা ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখে কিন্তু বাজেট প্রণয়নের এবারে বিএনপি সরকার চেষ্টা করছে। সব বিরোধী একটু বলি, ২৬ হচ্ছে যে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি এবং মূল্যস্ফীতির উপর চাপ কমানোর লক্ষ্য নিয়ে কিন্তু ২০২৬-২৭ অর্থ বছরের প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকা জাতীয় বাজেট উপস্থাপন করছে সরকার এবং দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় বাজেট এবং একই সঙ্গে ৬,৯৫,০০০ কোটি টাকা রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু নির্ধারণ করা হয়েছে এবং বাজেটে এবারে কিন্তু ৯,৩৮,০০০ টাকার পাশাপাশি রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা। এনবিআর রাজস্ব লক্ষ্য ৬,০৪,০০০ কোটি টাকা, বড় অঙ্কের বাজেট ঘাটতি এবং বিনিয়োগ, কর্মসংস্থানের জোর এবং মূল্যস্ফীতির উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে কিন্তু এবারের বাজেট। এবং এবারে কিছু পণ্যের দাম বাড়বে এবং কমতে পারে, সেটি যদি আপনাকে এক নজরে বলি, সেটি হচ্ছে সিগারেট এবং তামাকজাত পণ্য, কোমল পানীয় এবং এনার্জি ড্রিঙ্কস, কিছু আমদানি কিছু প্রসাধনী, বিলাসবহুল গাড়ির যন্ত্রাংশ, আমদানিকৃত সকল ধরনের এয়ার কন্ডিশনার, এসি এবং কিছু ইলেকট্রনিক্সের পণ্যের দাম বাড়তে পারে। পাশাপাশি ল্যাপটপ, কম্পিউটারের কিছু যন্ত্রাংশের দাম কমতে পারে, মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের দাম কমতে পারে, শিল্প কারখানার কাঁচামালের দাম কমতে পারে, কৃষি যন্ত্রপাতির কিছু উপকরণের দাম কমতে পারে, ওষুধ শিল্পের কাঁচামাল সেটির দাম কমতে। শামীম, ধন্যবাদ আপনাকে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেটের মূল প্রতিপাদ্য বৈষম্যহীন অর্থনীতির গণতান্ত্রিকীকরণ। তবে বর্তমান বাস্তবতায় রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন ও ঘাটতি পূরণকে বড় চ্যালেঞ্জিং হিসেবে দেখা হচ্ছে। বাজেটের সার্বিক দিক নিয়ে মনিরুল ইসলামের প্রতিবেদন। আর্থিক খাতের সংস্কার ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার কঠিন সমীকরণ সামনে। দেশের ব্যবসা বাণিজ্য চাঙ্গা এবং উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত এই বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা। বিশাল এই ব্যয়ের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬,৯৫,০০০ কোটি টাকা, যাতে ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় ২.৫ লাখ কোটি টাকা। ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে অর্থায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবারের বাজেটে কর কাঠামোতে বড় পরিবর্তনের আভাস রয়েছে। কর বাড়ানোর চেয়ে করদাতার আওতা বৃদ্ধি এবং সাধারণ করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪.৫ লাখ টাকা করার জোরালো প্রস্তাব রয়েছে।
নতুন অর্থবছরে অর্থনীতির চাকা সচল করতে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5 থেকে 6.8%। আর সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় মূল্যস্ফীতি 7.2 থেকে 7.5% নামিয়ে আনার প্রাক্কলন করছে সরকার। বাজেটকে বাস্তবায়নযোগ্য ও অপচয়মুক্ত করতে প্রাতিষ্ঠানিক জবাবদিহির ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে কর্মচারীদের প্রতিদান, পণ্য সেবার ব্যবহার এবং প্রকল্প মূলধন ব্যয়ে কৃচ্ছ সাধনের নির্দেশনা থাকছে। রাষ্ট্র ধনী জিডিপি দিয়ে যদি তুলনা করেন, কিন্তু সেই জিডিপির যে টাকাটা সরকারের পকেটে যাওয়া উচিত, সেই টাকাটা যখন সরকারের পকেটে যায় না, তখন সরকার গরিব, রাষ্ট্র ধনী। এটা সরকারকে মানতে হবে। অতএব গরিবের আচরণ করতে হবে, আর গরিব থেকে ধনী হওয়ার জন্য যে উপায়, সেই উপায়গুলো অবলম্বন করতে হবে। বরাদ্দের ক্ষেত্রে এবার সামাজিক সুরক্ষা খাতে 1,38,000 কোটি, শিক্ষা ও প্রযুক্তি খাতে 1,24,425 কোটি এবং স্বাস্থ্য সেবায় 43,189 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। পাশাপাশি নবম পে স্কেল বাস্তবায়নে জনপ্রশাসনেও অতিরিক্ত 35,000 কোটি টাকার বরাদ্দ থাকছে। বাস্তবতা বিবেচনায় বিশাল রাজস্ব আদায় এবং ঘাটতি অর্থায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এত ঘাটতি থাকার কারণেই মূলত আমাদের বাজেট ব্যবস্থাপনায় এক ধরনের বড় ধরনের অব্যবস্থাপনা লুকিয়ে থাকে, যে কারণে ইনএফিসিয়েন্সি, অদক্ষতার কথা আমরা শুনতে পাই। খরচ যেটা করলাম সেইটা কোথায় করলাম এবং এটা থেকে কি আউটকাম হলো, এখান থেকে আমি লক্ষণীয় কোনো আমার অর্জন কি হলো। বরাদ্দের ক্ষেত্রে একটা এই যে কাঠামোটা আছে, আবার এই যে প্রতিষ্ঠানগুলি আছে যারা এই অর্থটা বাস্তবায়ন করবে, অর্থটা খরচ করবে, এক বছরে তো রাতারাতি তাদের দক্ষতা বেড়ে যায় না। টাকা ছাপিয়ে বাজার সচল করাচ্ছে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণই সরকারের আসল পরীক্ষা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। তারেক রহমান সরকারের প্রথম বাজেটে কর ছাড়ে ছড়াছড়ি, সৃজনশীল অর্থনীতি সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন খাতের উদ্যোক্তাদের জন্য শুল্ক ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া করের আওতা বাড়ানোর উদ্যোগ থাকছে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে বিএনপি সরকার। তবে এবারও কোনো প্রশ্ন ছাড়াই থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। কিছুক্ষণের মধ্যে আসছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম এবং পূর্ণাঙ্গ বাজেট। দলটির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা সম্প্রসারণকে সামনে রেখে বাজেট প্রণয়ন করা হচ্ছে। তবে এর একটি বড় অংশ থাকছে ঋণ নির্ভর। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, মোবাইল ফোন ও প্রযুক্তি পণ্যে কর শুল্ক কমানোর প্রস্তাব এসেছে। ফলে এসব পণ্যের দাম কমতে পারে। অন্যদিকে সিগারেট, বিলাসবহুল গাড়ি ও আমদানি করা কাজু বাদাম সহ কিছু পণ্যে কর হার বাড়ানো হয়েছে, যা দাম বৃদ্ধির কারণ হতে পারে। প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বড় স্বস্তি আসতে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যে। ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, মাছ, গবাদি পশু, হাঁস, মুরগি সহ প্রায় 60টি কৃষি ও ভোগ্য পণ্যের উৎসে কর কমিয়ে মাত্র 0.50% করার প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের ওপর বিদ্যমান নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। ফলে বাজারে এসব পণ্যের সরবরাহ ব্যয় কমে দাম কিছুটা সহনীয় হতে পারে। শিশুখাদ্য প্রস্তুতের কাঁচামাল আমদানিতে শুল্ক 15% থেকে কমে 10% নামতে পারে। স্বাস্থ্য খাতে একাধিক কর ছাড়ের প্রস্তাবে চিকিৎসা ব্যয় কমবে। এছাড়া প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতেও আছে স্বস্তির খবর। তবে বিলাসবহুল ও ক্ষতিকর পণ্যে কর বৃদ্ধি পাবে। দেশীয় উৎপাদকদের সুরক্ষায় কাজু বাদাম আমদানির শুল্ক 1 ও 5% থেকে বাড়িয়ে 25% করার প্রস্তাব রয়েছে। পেট্রোল, অকটেন ও ডিজেল চালিত গাড়ির কর হারও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
বাজেট কেবল আয় ব্যয়ের হিসেব নয়, বরং সেখানে থাকে একটি রাষ্ট্রের উন্নয়ন দর্শন ও সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। শুরু হয়ে যায় জীবনযাত্রার ব্যয় কমাবার সহ নানা সমীকরণ। বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, বাজেট ঘোষণা সামনে রেখে কি বলছেন সাধারণ মানুষ, আর আপনি কেমন দেখছেন পরিস্থিতি, জানাবেন আমাদের। এই মুহূর্তে মিরপুরের একটি বাজারে যে নিত্যপণ্যের বাজার সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং আমি সরাসরি আপনাকে ক্রেতা এবং বিক্রেতা সেই উভয় শ্রেণীর লোকের কাছে নিয়ে যাব এবং সরাসরি তাদের জানানোর চেষ্টা করব যে তাদের প্রত্যাশাটা বাজেটটিকে ঘিরে তাদের প্রত্যাশাটা আসলে কি। এই মুহূর্তে আমি যদি একজন সাধারণ যে ব্যবসায়ী রয়েছেন তিনিও আসলে দিন শেষে কিন্তু ক্রেতা, আমরা তার কাছে একটু শুনবো। সামনে আজকে বাজেট অধিবেশন রয়েছে এবং সেইটা ঘিরে আজকে বাজেট যে পেশ হবে বার্ষিক, সেটা ঘিরে আপনার প্রত্যাশাকে আমরা একটু জানতে চাই। জি, আমার প্রত্যাশা সাধারণ মানুষের যেভাবে যে ঊর্ধ্বগতির দাম যেভাবে বেড়েছে মানুষের নাগালের বাইরে, তা যেন মানে নাগালের ভিতরে আসে, সেটাই আপনাদের থেকে প্রত্যাশা করি, বাজেট থেকে প্রত্যাশা করি। এটাই অভিযোগ অনেক কিছুই আমার সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। অনেকেই মানে দিন আনতে দিন আনতে পারে না ওরকমভাবে আপনার যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো। দর্শক, আমরা একজন সাধারণ মানুষের কথা শুনছিলাম, আমরা এই মুহূর্তে আরেকজনের কথা শুনবো। আমরা যদি একটু জানতে চাই আজকে বাজেট অধিবেশন আপনার প্রত্যাশাটা কি আসলে? বাজেট তো এখন একটু কমাইলে তো আমরা চলতে পারতাম ভালোভাবে, কিন্তু বাজেট তো এখন উচ্চ ধরনের চলে গেছে, আমাকে তো সমস্যা হয়ে গেছে। এখন সাধারণ প্রত্যেক দিন যখন আপনি নিত্যপণ্য ক্রয় করেন, সরকার কিন্তু এবার নিত্যপণ্যের বাজারটা স্থির রাখার জন্য একটা চেষ্টা করছেন, সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে একটা চেষ্টা করছেন। এই ক্ষেত্রে আসলে আপনার প্রত্যাশাটা কি থাকবে? না, আমাদের তো বাজেটটা একটু কম থাকলে তো আমরা ভালোভাবে চলতে পারতাম আর কি। আমরা তো সাধারণ মানুষ, একটু বাজেটটা কম থাকলে আমরা ভালোভাবে চলতে পারতাম। বর্তমান আসলে কোন বিষয়গুলোতে আপনার অভিযোগ রয়েছে? আমাদের এই বাজেটের জন্য একটু বাজেট কমাইতে হলে আমরা ভালোভাবে চলতে পারতাম আর কি। এটা অসংখ্য ধন্যবাদ। সাবির, আমি সাধারণ দুজনের সাথে কথা বলেছি, এই মুহূর্তে আপনাকে দেখানোর চেষ্টা করেছি, তবে এই দুজন বাইরেও আমরা আরও কয়েকজনের সাথে কথা বলেছি। তারা একটি বিষয় বলেছেন যে নিত্যপণ্যের যে বাজার মূল্য সেটি আসলে লাগামহীন হয়ে গেছে এবং এই বাজেটকে ঘিরে তাদের কিন্তু একটি প্রত্যাশা হচ্ছে যে নিত্যপণ্যের বাজারটি যেন স্থিতিশীল মধ্যে থাকে। সাবির, এই ছিল সাধারণ মানুষের প্রত্যাশা। বিজন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সীমিত অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে শুরু হয়েছিল স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের যাত্রা। ৫৫ বছরের ব্যবধানে এখন অর্থনীতির আকার দাঁড়িয়েছে প্রায় ৯.৫ লাখ কোটি টাকায়। প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ থেকে বর্তমান আমির খসরু মাহমুদ চৌধুরী পর্যন্ত বাজেট উত্থাপনে অনন্য উচ্চতায় পৌঁছে গেছে বাংলাদেশ। বাকিটা জানবেন তাহসিন তারিনের রিপোর্টে। বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাত ধরে আসছে দেশের ৫৫তম বাজেট, যা প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। এবার প্রস্তাবিত বাজেটের আকার দেশের ইতিহাসে সর্বোচ্চ ৯,৩৮,০০০ কোটি টাকা। তবে স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থাৎ ১৯৭২-৭৩ অর্থবছরের এর আকার ছিল মাত্র ৭১৯ কোটি টাকা। এর মধ্যে দেশের বাজেটের আকার বেড়েছে প্রায় ১,৩০৩ গুণ। প্রথম বাজেট উপস্থাপন করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ। পরের ২ অর্থবছরের বাজেটও আসে তার হাত ধরেই। এর মধ্যেই ৭১৯ কোটি থেকে বাজেটের আকার বেড়ে দাঁড়ায় ১,০০০ কোটিতে। ১৯৭৪-৭৫ অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ১,০৫৬ কোটি টাকার। ১৯৭৫-৭৬ অর্থবছরের বাজেট পেশ করেন ডক্টর আজিজুর রহমান মল্লিক। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬-৭৭ থেকে পরবর্তী ৩ বছরের বাজেট উত্থাপন করেন। তার সময়ে বাজেটের আকার ছাড়িয়ে যায় ২৫০০ কোটি টাকা। পরে ১৯৭৯-৮০ অর্থবছরের বাজেট পেশ করেন ডক্টর এম.এন. হুদা। বাংলাদেশের বাজেট ইতিহাসে সবচেয়ে বড় নাম এম সাইফুর রহমান। বিএনপির এই নেতা পেশ করেছেন মোট ১২টি বাজেট, যা দীর্ঘদিন ছিল সর্বোচ্চ বাজেট উপস্থাপনের রেকর্ড। অন্যদিকে আবুল মাল আব্দুল মহিদ প্রথমে ১৯৮২-৮৩ এবং ১৯৮৩-৮৪ সালের বাজেট দেন। পরে ২০০৯-১০ থেকে টানা 10টি বাজেট উপস্থাপন করে ১২ বারের মাইলফলক স্পর্শ করেন তিনি। ১৬-১৭ অর্থবছরে এম সাইদুজ্জামান বাজেট পেশ করেন 4টি, ডক্টর ওয়াহিদুল্লাহ 1টি, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মুহিন পেশ করেন 2টি বাজেট।
শাহ AMS কিবরিয়া 1996-97 অর্থবছর থেকে টানা 5টি বাজেট পেশ করেন। 2007-8 এবং 8-9 অর্থবছরের বাজেট পেশ করেন মির্জা আজিজুর রহমান। আহম মোস্তফা কামাল 2019-20 অর্থবছর থেকে টানা 5টি বাজেট উপস্থাপন করেন। আবুল হাসান মাহমুদ আলী পেশ করেন 2024-25 অর্থবছরের বাজেট। আর অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পেশ করেন 2025-26 অর্থবছরের বাজেট, যার আকার ছিল 7,90,000 কোটি টাকা। রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 11 জুন 2026 নতুন এক মাইলফলকের সামনে বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার হাত ধরেই আসছে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। তাহসিন তারিন, মোহনা সংবাদ, ঢাকা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর পুশিন চেষ্টা এখনও সীমান্ত জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এজন্য কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বিজিবি। বাহিনীর সদস্যদের কঠোর নজরদারি সত্ত্বেও 46 কিলোমিটার এলাকায় নানা কৌশল অপতৎপরতা চালিয়ে যাচ্ছে BSF। মাজহারুল ইসলাম খোকনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। সম্প্রতি ভারতের নির্বাচনের পর থেকে সেখানে স্থায়ীভাবে বসবাসরত মুসলিম নাগরিকদের বাংলাদেশে পাঠানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ। সীমান্ত দিয়ে রাত দিন পুশিনের চেষ্টা হচ্ছে, তবে বিজিবির সতর্ক অবস্থানের কারণে এসব চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে পুশিন ঠেকাতে। বিধানসভা ভোটের পর থেকে ভারতের মুসলিমদের উপরে যে অন্যায় অত্যাচার চলতেছে এবং আমাদের এই সীমানা দিয়ে পার করার চেষ্টা করছে, পুশিনের যে চেষ্টা করছে সে চেষ্টা রোধের কারণে আমাদের যখন যে সময় ডাকছে বিজেপি আমরা আসছে, আমরা প্রতিরোধের জন্য সবসময় আসি এবং থাকবো। বিডিআর বা বিএসএফ এর মাধ্যমে যদি বৈধ হয় সেভাবে পার করতে হবে, কিন্তু অবৈধভাবে আমরা এটা কোনোদিনও হতে দিচ্ছি না। মুসলমানদেরকে ঠেলি বাংলাদেশে পার করার চেষ্টা করছে ওরা, কিন্তু ওরা পার করতে পারছে না। আমরা বিডিআরের সঙ্গে চলাফেরা করি, বিডিআরকে সহযোগিতা করি এবং যাতে এগুলা চলাচল না করতে পারে। সীমান্তে পুশিন ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং কোনো অবৈধ অনুপ্রবেশ মেনে নেওয়া হবে না বলে জানান কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবি অধিনায়ক। স্থানীয় জনগণ এবং বর্ডার গার্ড বাংলাদেশের যৌথ প্রচেষ্টা এই ধরনের পুশিন সংক্রান্ত যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য সর্বদা সজাগ আছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো সমঝোতা নয়, তাই বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাহারায় রয়েছে স্থানীয় বাসিন্দারাও। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এদিকে মাঠের লড়াই শুরুর আগে উন্মাদনায় কাঁপছে বাংলাদেশ। পিছিয়ে নেই ময়মনসিংহের মানুষও। প্রিয় দলের জার্সি আর পতাকা কিনতে দোকান থেকে ফুটপাতে উপচে পড়া ভিড় সমর্থকদের। আর্জেন্টিনা এবার ফেল করবে, কিন্তু ব্রাজিল এবার জিতবে। আমার 1 বছরের বাচ্চার জন্য নিতেছি 400 টাকা, আর ব্রাজিল এটা চাইছে 150 টাকা। গতবারে ছিল একটু কম, এবার একটু বেশি, যে কারণে চাহিদাও অনেক, কিন্তু তারপর আমরা চাহিদা পূরণ করতে পারতেছি না। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মালবাহী ট্রাকের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। ভোরে উপজেলার শ্রীরামদি সরকারি হিমাগার সংলগ্ন ঢাকা থেকে কিশোরগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। নারায়ণগঞ্জের মদনপুরে একটি ভবনে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 4 সদস্য সহ 5 জন দগ্ধ হয়েছে। সকালে উপজেলার চাঁদপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে রান্না করার জন্য দিয়াশলাই দিয়ে চুলায় আগুন দেওয়ার সময় সিলিন্ডারের পাইপ থেকে লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুনের বিস্ফোরণ হয়। এ সময় ঘরে থাকা সবাই দগ্ধ হয়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মন্ত্রিসভায় 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন কিছুক্ষণের মধ্যে সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী। মানুষের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি। সরকারের প্রথম বাজেটে কর ছাড়ের হিড়েই স্বস্তি আসবে নিত্যপণ্যের বাজারে। এবারও থাকছে প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ। বিএসএফের পুশিন চেষ্টায় এখনও সীমান্ত জুড়ে উত্তেজনা। স্থানীয়দের অংশগ্রহণে কুষ্টিয়ায় সতর্ক অবস্থানের বিজিবি। এবং ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার লড়াই। মাঠে যুদ্ধের আগে উন্মাদনায় কাঁপছে বাংলাদেশ।
দর্শক, এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।